হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে পিনাকি ভট্টাচার্য চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে ইন্ডিয়া আউট আন্দোলনের কৌশল কি, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, পিনাকি ভট্টাচার্য। বন্ধুরা, আমরা জানি জানুয়ারির 14-15 তারিখ থেকে পিনাকি ভট্টাচার্য একটি ক্যাম্পেইন চালু করেছে, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস। আমরা জানি কিছুদিন আগে মালদ্বীপ ক্যাম্পেইন চালু করেছিল ইন্ডিয়া আউট। বর্তমান মালদ্বীপের যে রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু, সে নির্বাচনের আগে এই ক্যাম্পেইনটাই শুরু করেছিল ইন্ডিয়া আউট। তারপর সে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন এবং বর্তমান মালদ্বীপের রাষ্ট্রপতি তিনি। কিন্তু মালদ্বীপ বর্তমান সময় কোন পরিস্থিতিতে আছে সেটা আমরা সবাই জানি। মালদ্বীপের অর্থব্যবস্থা একদম আইসিইউতে পৌঁছে গেছে। তার কারণ ভারতীয় যেসব ট্যুরিস্ট তারা এখন আর মালদ্বীপে যেতে চাইছে না, তারা মালদ্বীপকে বয়কট করেছে। এবং তার কারণ মালদ্বীপের যে রাষ্ট্রপতি সে ইন্ডিয়ার এন্টি, তার কারণ সে চীনের সাপোর্টার এবং চীনের প্রতি তার ঝোঁকাব বেশি। তো এখন মালদ্বীপ বুঝতে পারছে হাড়ে হাড়ে যে ভারতীয়দের সাথে লড়াই করতে গেলে কি অবস্থা হতে পারে। তেমনি বাংলাদেশও আগামী দিনে মালদ্বীপের মতো এবং শ্রীলঙ্কা পাকিস্তানের মতোই হতে পারে। তো আজকের যে ভিডিওটি সেটা আমরা এখন দেখব এবং জানব যে এই ভিডিওতে পিনাকি ভট্টাচার্য কি বলতে চেয়েছেন, কি বলতে চাইছে, তার সম্পর্কে অবশ্যই আমরা জানতে পারবো আজকের এই ভিডিওটি দেখার পর। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা দেখি। আজকের ভিডিও উৎসর্গ করা হলো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গুম হওয়া ইলিয়াস আলীকে। 17 এপ্রিল 2012-তে তিনি নিখোঁজ হন। তিনি ছিলেন একজন সাবেক সংসদ সদস্য। আমি ছাত্র জীবনে একই সময়ে রাজনীতি করেছি যখন তিনি ছাত্র দল করতেন। আমাদের সময় ছাত্রদের অতি সাহসী বেপরোয়া ছাত্ররা 3 জনকে ঘিরে ছাত্র রাজনীতি করত: সানাউল হক নিরু, গোলাম ফারুক অভি এবং ইলিয়াস আলী। এই 3 ছাত্র নেতা দাপটের সাথে ছাত্রদলকে একটা জনপ্রিয় এবং লড়াকু ছাত্র সংগঠন হিসেবে গড়ে তুলতে সাহায্য করেন। গোলাম ফারুক অভি এরশাদের সাথে হাত মিলিয়ে ধ্বংস হয়ে যায়। নিরু ভাই কোনো অজানা কারণে রাজনীতি ছেড়ে দেন। ইলিয়াস আলী ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে ঢুকে বিএনপির মাঠের মারকুটে নেতা হিসেবে আবির্ভূত হন। তরুণদের উপরে ছিল ইলিয়াস আলীর মারাত্মক প্রভাব। তিনি হরতাল থেকে শুরু করে প্রতিরোধ কর্মসূচি, বিক্ষোভ এবং দল গঠন সহ বিভিন্ন কর্মসূচিতে মাঠে থেকে নেতৃত্ব দিতেন এবং সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তিনি টিপাইমুখ বাঁধ তৈরির বিরুদ্ধে এক স্থানীয় আন্দোলন গড়ে তুলেছিলেন। টেলিভিশনে তিনি একটা টক শোতে ট্রানজিটের বিরুদ্ধে কথা বলার পরেই অন্তর্হিত হন। তাকে র‍্যাব তুলে নেয় বলে নেত্র নিউজ এক অনুসন্ধানে রিপোর্ট করে। প্রখ্যাত মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী সরাসরি ভারত আর রকে দায়ী করেন ইলিয়াস আলীকে গুম করার অভিযোগে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়েই ইলিয়াস আলী গুম হন। আজকের ভিডিও তার সংগ্রামী জীবনকে উৎসর্গ করা হলো। ওই দেখুন দর্শক, গর্জন শোনা যাচ্ছে। তারা বলছে দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, ওই দিল্লি এই ঢাকা। কি দাবি আসলে তাদের? কি বলছে স্লোগানে? ঢাকার রাজপথ উত্তাল করে এগিয়ে যাচ্ছে
ঢাকা রাজধানীতে তারা কিন্তু বলছে, ওই দেখুন ভারতীয় ইন্ডিকেট, এই দেখুন জনগণ ঢাকার রাজপথে কিন্তু উত্তাল হয়ে যাচ্ছে। কি বুঝাতে চান? দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি বলে কি বুঝাতে চান? স্পষ্ট কথা হইলো, বাংলাদেশে যেভাবে ইন্ডিয়া শোষণ করতে চাইতে আছে, হ্যাঁ। কিন্তু মানুষ এখন জাগ্রত হইতেছে যে না, ইন্ডিয়া আমাদের শোষণকারী, ইন্ডিয়া আমাদের সবসময় শোষণকারী আছে, ইন্ডিয়া কখনো আমাদের ভালো চায় না। যে হাসিনা সরকার একটা বুদ্ধ সরকার বসায় ওনারা শোষণ করতে খুব সুবিধা পায়, যার কারণে বারবার অবৈধ সরকারকে সমর্থন দিয়ে যায়, যার কারণে আজকে এই অবৈধ সরকারকে ক্ষমতায় বসায় এই দেশের মানুষকে আরো সহজ হয় তাদের শোষণ করতে। আমরা এই ভারতীয় বর্ণবর্তনের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, এই ভারত আমাদের জন্য একটা অশুভ শক্তি। ভারতকে না বলি, আমরা সবাই মিলে না বলবো, এটাই আমাদের। দেখুন দর্শক, একজন বলল যে ওই দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি। আমরা দেখি স্লোগানে দিচ্ছে, কি বুঝাতে চাইছেন দিল্লি না ঢাকা বলে? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় পণ্য, ভারতের দালালেরা। আমরা কিন্তু দেখছি রাজপথ উত্তাল করে এগিয়ে চলছে। তারা বলছে দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি। এখন দিল্লি ঢাকা, ঢাকা দিল্লি বলে বলে একেবারে উত্তাল করে, রাজপথ উত্তাল করে এগিয়ে চলছে। দর্শক, ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব, প্রিয়জন, এলাকাবাসী, দেশবাসী সবাইকে জানাবেন। আমরা দেখছি একজন টি শার্ট গায়ে আছে, তাকে জিজ্ঞেস করি দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি বলতে কি বুঝাতে চাইছেন? ঢাকা ঢাকা। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কি বুঝাচ্ছেন, কি বার্তা দিচ্ছেন? বার্তা দিচ্ছি যে ভারতীয় পণ্য বর্জন করার জন্য। এটাই হ্যাঁ, এটাই বার্তা বুঝেছি। ভারতীয় পণ্য বাংলাদেশে পুরো বর্জন। হ্যাঁ, ভারতীয় পণ্য আমরা কিনবো না, ভারতে গিয়ে আমরা চিকিৎসা নেব না। যদি আমাদের চিকিৎসা দরকার হয় মালয়েশিয়া যাবো, যদি আমাদের চিকিৎসা দরকার হয় সস্তা দরে যেখানে চিকিৎসা পাওয়া যায় সেখানে যাবো। আমরা ভারত যাবো না ইনশাআল্লাহ। আমাদের একটাই দাবি, আমাদের জনগণ এক হয়ে এখন কাজ করতেছে, ভারতীয় পণ্য বয়কট। ইনশাআল্লাহ ঘরে ঘরে আমাদের এই বার্তা পৌঁছে গেছে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ওনারা কিন্তু বলছিলেন দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি বলতে কি বুঝাতে চাইছে সেটা কিন্তু স্পষ্ট করলেন। এই মুহূর্তে প্রেস ক্লাব তারা এসে পৌঁছলো। প্রেস ক্লাবের এখানে হয়তো তারা সংক্ষিপ্ত সমাবেশ করবে। সমাবেশ শেষে তারা কি বার্তা দেয় সেটা কিন্তু দেখার বিষয়। দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, এই ইস্যুটা কিন্তু আপনারা জানেন 12 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল আমরা করেছি। ভারতীয় পণ্য বয়কট করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং এই মোদী এবং হাসিনার সরকারকে আমরা বাংলাদেশে মানি না। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। 12 দলীয় জোট দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে ভারতীয় পণ্য বয়কট এবং শেখ হাসিনাকে বয়কটের আহ্বান জানাবে। আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ শেখ হাসিনার পতনের মাধ্যমেই এই আন্দোলন শেষ হবে। বন্ধুরা, মোহাম্মদ ইলিয়াস আলী নাকি ভারতের বিরুদ্ধে মুখ খুলেছিল, তাই তাকে গুম করে দেওয়া হয়েছে। ভারতের কথা মতো ভারতের র নাকি তাকে গুম করে দিয়েছে, এটাই পিনাকি ভট্টাচার্য ইঙ্গিত করেছে, বলতে চেয়েছে। কিন্তু ইনসাইট বাংলাদেশ কি বলছে? ইনসাইট বাংলাদেশ বলছে ইলিয়াস আলীকে গুম করেছে বিএনপিরই 4 নেতা। তারই দলের মোহাম্মদ ইলিয়াস আলীর যে দল বিএনপি, সেই দলেরই 4 নেতা তাকে গুম করে দিয়েছে। এটা বিএনপিরই কোনো এক নেতা প্রকাশ করেছে, কিন্তু দোষ চাপানো হয়েছে বাংলাদেশের সরকার শেখ হাসিনা আর ভারতের উপর। এই পিনাকি ভট্টাচার্য ভারত বিদ্বেষী,
বাংলাদেশের জন্য যে পিনাকি ভট্টাচার্য কত বড় একটা ক্ষতিকারক সেটা বুঝতে পারছে না। তার কারণ বাংলাদেশের মানুষের যে ধর্ম, তার কারণ বাংলাদেশ ইসলামিক দেশ, সেই ইসলাম সম্পর্কে মানে যে উস্কানিগুলো দিচ্ছে, মানে সেই সেন্টিমেন্টে আঘাত করছে। আর বাংলাদেশের মুসলমানরা তাতে ভীষণ আকারে লাফাচ্ছে যে পিনাকি ভট্টাচার্য তাদের সাপোর্টে কথা বলছে। ঠিক আছে বন্ধুরা, কোনো সমস্যা নেই, কিন্তু ভারতের বিরোধিতা কেন? ভারত কেন? ভারতের প্রতি কোনো প্রমাণ আছে যে ভারত গুম করেছে? আবার একটা দেখলাম যে একটা মিছিল মিটিং চলছে, ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা। আরে ভাই, ঢাকা দিল্লি এর মানেটা কি? এর মানেটা কি? বলছে যে মোদি আর শেখ হাসিনার সরকার আমরা চাই না। আরে ভাইয়া, শেখ হাসিনার সরকার বাংলাদেশে, মোদির সরকার ভারতে। ভারতের মোদি তোমাদের কি করেছে? ভারতের প্রধানমন্ত্রী তোমাদের কি ক্ষতি করেছে? আগে সেটা জানতে চাই। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি আমাদের ভারত থেকে কোনো ফোর্স পাঠিয়েছিল? কি ভারতের ভোটারদের পাঠিয়েছে শেখ হাসিনাকে জেতানোর জন্য? আরে কূটনৈতিক সমর্থন সে দিতে পারে, রাজনৈতিক সমর্থন দিতে পারে, তাই বলে তো মোদি তো সেখানে যে ভোট তো দিয়ে আসেনি। সেখানকার প্রশাসন তো মোদি কন্ট্রোল করে না। বাংলাদেশ যদি ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট করে দেয়, তাহলে কি ভারতের প্রোডাকশন বন্ধ হয়ে যাবে? ভারতের কি অর্থনীতি ভেঙে পড়বে? মোটেই না। এটা বাংলাদেশের এই আতপাগলা মাথামোটা তার কাটা যারা আছে তাদের বোঝার ভুল। আমি তো বলছি আরো জোরে জোরে মিছিল দেওয়া হোক, দরকার পড়লে পদের কাপড় খুলে মাথায় বেঁধে চারটি হাতে নিয়ে উড়িয়ে উড়িয়ে বলা হোক বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, ইন্ডিয়া আউট। আমরাও তো চাচ্ছি, আমরাও দেখতে চাই যে বাংলাদেশের কত দাম আছে। এ পিনাকি ভট্টাচার্য বা বিএনপির লেসপেন্সার যারাই থাকুক না কেন, জামায়াতের শুভাকাঙ্ক্ষী যারাই থাকুক না কেন, তাদের অবস্থা একদিন কি হতে পারে তারা এখনো বুঝতে পারছে না। ভারতের প্রোডাক্টস যদি বন্ধ হয়ে যায় আর ভারত সরকার যদি টোটালে ব্যান করে দেয় এক্সপোর্ট, বাংলাদেশের অবস্থা হবে দুর্ভিক্ষের মতো। এখনই বাংলাদেশের মানুষ কিনে খেতে পারে না, এখনই বাংলাদেশের মানুষ মাছের কাঁটা কিনে খাচ্ছে, এখনই বাংলাদেশের মানুষ ভাঙা ডিম কিনে খাচ্ছে, এখনই বাংলাদেশের যে মিডল ক্লাস ফ্যামিলি তারা বাজারের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তারা এখন সঠিকভাবে বাজার করতে পারে না, তার কারণ বাংলাদেশের মার্কেট রেট এত হাই হয়েছে, সেটা বাংলাদেশের জনগণ বলছে। কিন্তু পিনাকি মতো মানুষ যারা আছে তারা অবশ্যই বিরিয়ানি খাবে, কিন্তু বাংলাদেশের যারা মিডল ক্লাস তাদের কথা ভাববে না, বাংলাদেশের যারা দিন দরিদ্র মজদুর তাদের কথা ভাববে না। কিন্তু ভারতের প্রোডাক্টস যদি বন্ধ করে দেয় ভারত সরকার এক্সপোর্ট করা, বাংলাদেশের অবস্থা কি হতে পারে সেটা বাংলাদেশের জনগণ এখন না বুঝলে যখন বন্ধ হয়ে যাবে না তখন বুঝতে পারবে। আমরা তো বলছি বয়কট করুন, আপনাদের দেশে উৎপাদন করুন, কিন্তু ভারতকে বয়কট করে চীনের থেকে নেওয়া আর মালয়েশিয়ায় যেয়ে চিকিৎসা করা বা ইউরোপ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা, এটা কোন ধরনের বুদ্ধিমত্তার পরিচয় সেটাই তো বুঝতে পারছি না। আমি বলছি এই ছোট ছোট লুঙ্গি পরা মানুষগুলো যেভাবে মিছিল দিচ্ছে, তো আমি বলতে চাই পদের কাপড় খুলে মাথায় বেঁধে নাও, চারটি হাতে নাও, আর ঘোরো ঢাকা শহর জুড়ে, দেখবে তোমাদের বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট সাকসেস হয়ে যাবে।
এ বলে ডাক্তার, ডক্টর এনায়েত উল্লাহ আব্বাসী। এ কিসের ডাক্তার? এ দাড়ি আবার ডাক্তার? দাড়ি? এ মোল্লা জ্ঞান দিচ্ছে ভারতের বাবরি মসজিদ সম্পর্কে। বাবরি মসজিদ বলছে যে তাদের 550 বছর আগের মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির করেছে। আরে রাম মন্দির ভেঙেই ওখানে বাবরি মসজিদ করেছিল। রাম মন্দিরের উপর 4টে গম্বুজ লাগালেই সেটা মসজিদ হয়ে যায় না। পৃথিবীতে সায়েন্স বলে একটা বিষয় আছে, শুনে দেখবেন তোমার এই শুভাকাঙ্ক্ষী ব্রাদার পিনাকি ভট্টাচার্যের কাছে। সায়েন্স কি বলে? সায়েন্স সবকিছু তথ্য দিতে পারে। তো সায়েন্স যখন সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে এখানে হ্যাঁ রাম মন্দির ছিল, সেখানে মূর্তি পাওয়া গিয়েছে মসজিদের নিচেই, তারপরে ভারতের আইন আছে, কানুন আছে। ভারতের বাংলাদেশের থেকে কয়েক গুণা বেশি মুসলমান রয়েছে আমাদের এখানে, ডবল মুসলমান রয়েছে এখানে। সেই মুসলমান ভাইরা তারা জানে না অন্যায় হয়েছিল কি না হয়েছিল। শোনো বাবরের অবৈধ সন্তান, তোমার কাছ থেকে জ্ঞান নেব না রাম মন্দির সম্পর্কে, তোমার কাছ থেকে জ্ঞান নেব না, পিনাকির কাছ থেকে জ্ঞান নেব, ঠিক আছে? থাকলো জ্ঞানব্যাপী মসজিদের কথা। তো জ্ঞানব্যাপী মসজিদের প্রথমে চিত্র মানে যে স্ক্রিনশটটা, এটা আগে দেখে নাও কি বলছে। জ্ঞানব্যাপী মসজিদ চিৎকার করে বলছে যে আমি গৌরী শঙ্কর মন্দির ছিলাম, আমি শিবের মন্দির, আমাকে ধ্বংস করে আমার বুকের উপর মসজিদ নির্মাণ করা হয়েছে। তোমার কাছ থেকে শিখতে হবে। ভারতে যত মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে না, তার ভিতর থেকে আমরা 4টে চেয়েছি। অযোধ্যা চেয়েছি, কাশী চেয়েছি, জ্ঞানব্যাপী চেয়েছি, আর মথুরার জন্মভূমি মন্দির ওটা চেয়েছি, আর কিছু চাইনি। আর এগুলো আমরা নেব। আর বেশি কথা বললে যত মন্দির ভাঙা হয়েছে সব কটাই আমরা ফেরত নেব। তোমার অকাত আছে ঠেকানোর? তোমরা ঠেকাতে পারবে? জ্ঞান দিচ্ছ, ভারতের সম্পর্কে জ্ঞান দেওয়া লাগবে না। আর আমাদের প্রোডাক্টস তোমাদের কিনতেও হবে না। খুব তাড়াতাড়ি তোমরা ব্যান করো। যত তাড়াতাড়ি ব্যান করবা ততই আমরা খেলা দেখতে পাবো। আমরাও তো দেখতে চাই বাংলাদেশের গুহায় কত ঘু আছে, সেটাও তো আমরা দেখতে চাই। যারা, আমি সম্পূর্ণ বাংলাদেশিদের কথা বলছি না, আমি বলছি পিনাকি ভট্টাচার্য, এদের লেসপেন্সার যারা, বিএনপি জামায়াতের যারা সহচর, যারা সহদল, যারা এই ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কটে অংশগ্রহণ করেছে, আমি তাদের গুহার ভিতর দেখতে চাই কত ঘু আছে। ভারতীয় প্রোডাক্টস আর ভারতীয় দ্রব্য যদি বর্জন করা হয়, বাংলাদেশের এই যারা আন্দোলন করছে না, তাদের গুয়ার দ্বার এমনি শুকিয়ে যাবে, খেতে পাবে না, সেখান থেকে ঘু আর বের হবে না। এটাই বাস্তব, এটাই সত্য। আর এর মতো শুয়ারের কাছ থেকে তো জ্ঞান আমাদের একদমই নেওয়া লাগবে না। রাম মন্দির সম্পর্কে, জ্ঞানব্যাপী মন্দির সম্পর্কে, আর ভারতের কালচার সম্পর্কে এদের থেকে আমার জ্ঞান নেওয়া লাগবে না, ঠিক আছে? জ্ঞান আপনার কাছে রাখো। বয়কট করছো, তাতে ভারতীয়দের কোনো কিছু যায় আসে না। ভারতের প্রোডাকশন বন্ধ হবে না। বাংলাদেশের থেকেও আরো অনেক বড় বড় মার্কেট আছে বিশ্বে, আমরা সেখানে বিক্রি করতে পারি। যদি রাশিয়ার উপর অয়েল সেকশন লাগিয়েছিল আমেরিকা, তো তাতে কি হয়েছে? আমরা কিনিনি? আমরা তো কিনেছি। এরকম বাংলাদেশ যদি আমাদের দ্রব্য বর্জন করে, তাতে আমাদের কিচ্ছু যায় আসবে না। আমরা বিশ্বে আরো দেশ আছে, আমরা সেখানে বিক্রি করতে পারবো। তোমাদের যদি জোর থাকে তাহলে ইউরোপ, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, আমেরিকা এসব জায়গা থেকে কিনে নিয়ে এসে খাও, তোমাদের পকেটে যদি জোর থাকে। আর কতদিন তোমাদের এই অর্থনৈতিক যে ডায়লগ মারো না, ভারতের থেকে বাংলাদেশের মাথাপিছু আয় বেশি। আরে এখনই তো ডলার সংকটে মরে যাচ্ছ। তোমাদের তো এলসি খুলতে পারে না ডলার সংকটের জন্য।
তারপরেও বড় বড় কথা। আরে আমরা জানি রে ভাই, ওই খালি কলস বাজে একটু বেশি, আর ভারতের সাথে পাঙ্গা নিয়ে আজ পর্যন্ত কেউ টিকে থাকেনি। পাকিস্তানের কাঙাল করে দেওয়া হয়েছে, চায়না শ্রীলঙ্কাকে কাঙাল করে দিয়েছে, পাকিস্তানকে কাঙাল করে দিয়েছে, এখন মালদ্বীপ আর বাংলাদেশ রয়েছে। এই দুটোরও একবার হওয়া উচিত। মালদ্বীপ তো অলরেডি হয়ে গেছে, কিন্তু বর্তমানে বাংলাদেশের আর বাকি রয়েছে। বাংলাদেশের দিকে চীন যেভাবে চোখ দিয়ে তাকিয়ে আছে না, সময় হলে বুঝতে পারবে। শুধুমাত্র শেখ হাসিনা সরকার গেলেই বোঝা যাবে। আমার সালাম এবং শ্রদ্ধা পৌঁছায় দেবেন, বলবেন ওনার এই কয়েক সেকেন্ডের বক্তব্য আমাদের অনুপ্রাণিত করছে। উনি একবার মুরগি কবিরে উতাই দিছিলেন না, খুব মজা হয়েছিল কলে। যাই হোক, পিনাকি বাবু, শুধু সালাম পৌঁছালে হবে না, সালাম পৌঁছালে হবে, পা দিয়ে জল খেতে হবে, পা ধুয়ে জল খেতে হবে। আপনি তো খুব ইসলাম ভক্ত, কিন্তু আপনি কবে আপনার ওই ওই যে ওইটা কাট, ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে কি একটা কাটবেন? তো আজ আমি বলছি, আপনি তো আবার ইসলাম ভক্ত মানুষ, আপনার যে ভাই ব্রাদার আছে তাদের সাথে মিলে মিশতে গেলে আপনার ওইটা কাটতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন, ওই আমি কোনটা কাটার কথা বলছেন, ওই যে ওই এতটুকু যে কেটে ফেলতে হয় না চামড়া। হুম, বুঝতে পেরেছেন না? আপনি তো ডক্টর, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনি যদি বুঝতে পারেন তাহলে কেটে নেবেন, কেটে এই যে এই মালটার পা দিয়ে জল খাবেন এবং এর আশীর্বাদ নেবেন। দুয়া সালাম তো আপনার দরকারই, আপনার তো দরকার খুব। মানে এদের দোয়া না হলে আপনার চলে না। আপনি এদের দোয়া একটু বেশি করে নেবেন, কিন্তু নেওয়ার আগে, এদের সাথে মিশার আগে ওইটা একটু মানে কেটে নেবেন, ঠিক আছে?
কি বাবু, মুসলমানদের প্রতি আপনার যে কি দরদ উতলে পড়ছে সেটা তো আমরা দেখতেই পারছি। মুসলমানদের জন্য কত দূর পর্যন্ত আপনি ভাবেন, তাদের খাবার হালাল কিনা হারাম কিনা, তাদের চিকিৎসা নেওয়ার জন্য আপনারা মালয়েশিয়া তামাতি পাঠাচ্ছেন। আরে মালয়েশিয়ার চিকিৎসা ভারতের থেকেও খারাপ, শ্রীলঙ্কার থেকেও খারাপ, চায়নার থেকেও খারাপ। আপনি মালয়েশিয়ার সাপোর্ট করছেন, আপনি তো পাকিস্তানের সাপোর্ট করেন। আর পাকিস্তানে আবার ট্রিটমেন্ট হয় নাকি? পাকিস্তানের চিকিৎসা হয়? পাকিস্তানের চিকিৎসা হয় না, পাকিস্তান থেকে আরো ভারতে রেফার করে, পাকিস্তান চিকিৎসা হয়। আর আপনি কাদেরকে গাইড করছেন? বাংলাদেশিদের। বাংলাদেশের কতজন অ্যাফোর্ড করতে পারবে সিঙ্গাপুর, মালয়েশিয়া? ধরেই নিলাম মালয়েশিয়া ভালো ট্রিটমেন্ট হয়, কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া বা ইউরোপ কান্ট্রি, আমেরিকা, ইংল্যান্ড, ইনফ্যাক্ট মধ্যপ্রাচ্যে যেয়ে চিকিৎসা নেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশের কতজনের আছে? আপনি জানেন না। আপনি তো শুধু বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলছেন, আপনি উস্কাচ্ছেন, আপনি ধর্ম নিয়ে খেলছেন, আপনি হিন্দু মুসলিম এসব নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছেন। তার থেকে আর বেশি কিছু না। আপনি তো দেশপ্রেম না। আপনি বলছেন আপনি দেশপ্রেমিক, কিন্তু আমরা তো জানি আপনি দেশপ্রেমিক না। দেশপ্রেমিক মানুষ কখনো বাইরে বসে পড়ে উস্কানি দেয় না। দেশপ্রেমিক মানুষ সেই দেশের মাটিতে থেকে সংগ্রাম করে, যুদ্ধ করে, মানুষের জীবনের জন্য, মানুষের ভালোর জন্য যুদ্ধ করে। আপনি বাংলাদেশকে আরো মাটির নিচে পুঁতে ফেলার জন্য উস্কাচ্ছেন। এটা যারা বুঝবে তারা সত্যি তারা দেশপ্রেমিক, আর যারা বুঝবে না তারা দেশের মাতাল, আপনাকে সাপোর্ট করবে। এটা আমি বলছি। আপনি বলতে পারেন যে ভারতে না আসুক, কিন্তু বাংলাদেশে ভারতের বরাবর হসপিটাল নির্মাণ হোক। আপনি এটা বলতে পারেন, এটা সাপোর্ট আমি করতে পারি, কিন্তু ভারতের থেকে ভিক্ষা নেবেন না, অথচ কিন্তু মালয়েশিয়া থেকে ভিক্ষা নেবেন। আরে ভাই, এ আবার কোন ধরনের বুদ্ধিমত্তার পরিচয়? সেটাই তো আমি বুঝতে পারছি না। ভারতের প্রোডাক্টস বয়কট করে অন্য দেশ থেকে আমদানি করে খাবো, আমাদের তো অনেক পয়সা আছে, বড় বড় ডায়লগ মারছেন। আরে আপনি তো ভিডিওতে দেখিয়েছেন বাংলাদেশের মানুষ মাছের কাঁটা কিনে কিনে খাচ্ছে, ভাঙা ডিম কিনে কিনে খাচ্ছে। আপনি কি খবর রাখছেন বাংলাদেশের যে মিডল ক্লাস ফ্যামিলি আছে তারা দ্রব্যমূল্যের যে রেট বেড়ে হাই হয়ে গেছে তার থেকে তারা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে? এটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আমি পিনাকি ভট্টাচার্যকে কিছু বলতে চাই না, আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই। আপনারা আপনাদের বুকের পাটায় হাত রেখে বলুন তো, আমি যে কথাগুলো বলছি সেগুলো মিথ্যা কিনা? বাংলাদেশের যে দ্রব্যমূল্যের রেট সেটা কত হাই হয়েছে একবার ভাবুন তো। বাংলাদেশ যদি ভারতের দ্রব্য বয়কট করে দেয়, ভারতের পণ্য বয়কট করে দেয়, তাহলে বাংলাদেশের অবস্থা কি হতে পারে? বাংলাদেশের মার্কেটের যে করুণ দশা সেটা কি হতে পারে? আমি বলতে বাধ্য হচ্ছি, তখন মানুষ না খেতে পেরে মারা যাবে। বাংলাদেশের গুর্দা এতটাই বড় হয়নি এখনো পর্যন্ত যে একটা দেশকে বয়কট করবে। ভারতের অর্থনীতি ভাঙার মতো ক্ষমতা বাংলাদেশের নেই। তার কারণ আমাদের বিকল্প প্রচুর পরিমাণে আছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ভিতর একটা দেশ, আরো অনেকগুলো দেশ আছে। আমরা অনেক দেশের সাথে বিজনেস করতে পারি, কিন্তু বাংলাদেশ যখন মধ্যপ্রাচ্য বা ইউরোপ কান্ট্রি থেকে আমদানি করবে না, তখন মিডল ক্লাস মানুষ এমনি মরে যাবে। তারা কিন্তু বাজার থেকে দ্রব্য পণ্য খরিদ করে খেতে পারবে না। হ্যাঁ, আপনারা আপনাদের দেশে ভারতের বিকল্পে প্রোডাক্টস উৎপাদন করুন, তার সাপোর্ট আমি নিজে করব।
আমি একজন ভারতীয় হয়ে আপনাকে সাপোর্ট করব, বাংলাদেশকে সাপোর্ট করব। তার কারণ সবারই নিজের পায়ে দাঁড়ানোর অধিকার আছে। আমরা তো চাই, আমরা চীনের থেকে কোনো কিছু কিনতে চাই না, কিন্তু আমাদের কিনতে হয়, তার কারণ আমাদের দেশে উৎপাদন হয় না। ঠিক আছে, তো এই জন্য আমাদের ভারতের সরকার, আমাদের নরেন্দ্র মোদীজি মেক ইন ইন্ডিয়ার ডাক দিয়েছে। মেক ইন ইন্ডিয়ার নিচে সমস্ত প্রোডাক্টস নির্মাণ হচ্ছে। আমরা আস্তে আস্তে উৎপাদনে হাব হয়ে উঠছি। তার কারণ আমাদের মনের ভিতর একটা আছে, ইচ্ছা শক্তি আছে। কিন্তু আপনারা কি করছেন? ভারতের পণ্য বয়কট করে অন্য দেশ থেকে আবার কেনার উস্কানি দিচ্ছেন। এতে কি বাংলাদেশের ভালো হবে? এতে কি বাংলাদেশ আগে যেতে পারবে? আর আপনাদের এই কথা মতো কি হচ্ছে, ভারত বাংলাদেশের মধ্যে যে মৈত্রী সম্পর্ক ছিল সেটা নষ্ট হচ্ছে। বাংলাদেশ কখনোই ভারতকে ছাড়া আগে বাড়তে পারে না। তার কারণ বাড়ার সে শক্তি এখনো হয়নি। কি করে বাড়বে? আমরা কেন বাংলাদেশকে ছাড়তে পারি না? আমরা কেন পাকিস্তানকে ছাড়তে পারি না? আমরা কেন শ্রীলঙ্কাকে ছাড়তে পারি না? তার কারণ আমরা জানি প্রতিবেশীদের রেখে নিজে কখনো বড় হওয়া যায় না। এই জন্য আমরা বাংলাদেশকে সাপোর্ট করি, শ্রীলঙ্কাকে সাপোর্ট করি, মালদ্বীপকে সাপোর্ট করি। শুধু পাকিস্তানকে সাপোর্ট করছি না এই জন্য যে সে আওয়ারা কুত্তা হয়ে গেছে। তাকে যতই বেঁধে খাওয়া না কেন, তার কুত্তা মানে সে ঘুরে ঘুরে যে হাড্ডি খাবে, সেই খাওয়ার অভ্যাসটা তার যায়নি। সে ভারতের ক্ষতি করার মানে পরিকল্পনা সে 1947 সাল থেকেই নিয়েছে পাকিস্তান। সে আজ পর্যন্ত বদলায়নি। তাই আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি। থাকো তোমার মতো তুমি। এখন বিশ্বের দ্বারে দ্বারে, বিশ্বের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে শুধু ভিক্ষার কাটুরা নিয়ে, ভিক্ষার বাটি নিয়ে। তো বাংলাদেশ পাকিস্তানি যে রাডিক্যাল ইসলামিক পথে হেঁটে হেঁটে বরবাদ হয়েছে, বাংলাদেশও ঠিক সেই রাডিক্যাল ইসলামের দিকে অগ্রসর হচ্ছে। আর তার হাওয়া ভরছে পিনাকির মতো মানুষ। এই পিনাকি বরবাদ করে দেবে, এটাই সত্য। এটাই দেখে নিও একদিন। আমি এই ধরনের বক্তব্যকে সাপোর্ট করি না। ভারতের থেকে যে ভাইটি এরকম আচরণ করেছে এর ঘোর নিন্দা আমি করি। তার কারণ যারাই বাংলাদেশ থেকে এই দেশে ট্রিটমেন্ট করার জন্য আসুক না কেন, তাদের সাথে খারাপ আচরণ করা আমাদের শোভা দেয় না। আমি ভারতীয় হয়ে এই লোকটার কাছে, যে ছেলেটার সাথে এরকম দুর্ব্যবহার করেছে, তার কাছে আমি ক্ষমা চাইছি। তার কারণ আমাদের আচরণ এরকম হওয়া উচিত নয়। তারা বাংলাদেশের তারা টোল করতেই পারে, করেছে, তাতে কি হয়েছে? তাতে কি আমাদের কোনো সমস্যা হয়েছে? না আমাদের সে ক্রিকেট টিম বন্ধ হয়ে গিয়েছে? না আমাদের কোনো ক্ষতি হয়েছে? আরে ভাই, আমরা ভারতীয়, আমরা বসুদেব কুটুম্বকম
এই সিদ্ধান্তেই বড় হয়েছি। এটাই আমাদের নীতি রীতি। তার কারণ আমরা সারা পৃথিবীকেই একটা পরিবার মনে করি। বাংলাদেশও আমাদেরই পরিবার, একসময় তো আমাদেরই অংশ ছিল। তাতে কি হয়েছে? ওরা টোল করেছে, যারাই টোল করেছে তারাই বুঝবে যে তারা কি ভুল করেছে। আমাদের এরকম আচরণ করা একদম উচিত হয়নি। আমি এরকম, যদি কেউ এরকম আচরণ করে আমি তার নিন্দা করব। কখনোই এটা আমাদের শোভা দেয় না, এটা করা কখনোই উচিত নয়। এইগুলো যারা করছেন তাদেরকে আমি বলবো যে স্টপ। আগে যায় যেন এরকম কোনো ঘটনা না ঘটে। তারা ট্রিটমেন্ট নিতে এসেছে, তারা ট্রিটমেন্ট নিক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। টোল করে তারা কি করেছে? তারা কি ফাইনাল খেলেছে? খেলেনি তো। তারা তো খালি দেখে দেখে টোল করেছে, কিন্তু আমরা ফাইনাল খেলেছি না, এটাই আমাদের কাছে অনেক। কিন্তু তারা তো ফাইনালও খেলতে পারেনি। আজ পর্যন্ত আইসিসির কোনো ফাইনাল খেলেনি। অতএব এর কোনো নেই। আপনারা এগুলো করবেন না, ভারতের কেউ এগুলো করবেন না। পিনাকি ভট্টাচার্য, আরে ভাই, রাশিয়ার উপর আমেরিকা স্যাংশন লাগিয়েছে তেলের উপর। তেলের উপর স্যাংশন লাগিয়েছে, ক্রুড অয়েল। ভারত কিনেছে ক্রুড অয়েল। ভারত আর চীন যত ক্রুড অয়েল ইউরোপ কান্ট্রিতে যেত সবটাই দুই দেশ কিনেছে, ভারত আর চায়না। আমরা রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনে সেটা রিফাইনারি করার পর সেই আমেরিকা আর ইউরোপ কান্ট্রিতে বিক্রি করেছি। তাতে কি হয়েছে? রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়েছে। রাশিয়া মাটির সাথে মিশে গিয়েছে। কই, যুদ্ধ তো বন্ধ হয়নি, এখনো চলছে। ইউক্রেনে এখনো যুদ্ধ হচ্ছে। রাশিয়া
এখনো বোমবারি করে যাচ্ছে। কই, রাশিয়া তো কিছু হয়নি। তাই তুমি আমার 2 টাকার চিপস বন্ধ করে দিবা, তুমি আমার 5 টাকার প্যারাশুট অয়েল বন্ধ করে দিবা, তাতে আমাদের অর্থনীতি ভেঙে পড়বে বা ভারতের প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। দিবারাত্রির স্বপ্ন দেখছো নাকি পিনাকি বাবু? দিবারাত্রির স্বপ্ন দেখছো? সুমিত ভৌমিক কি খারাপ বলেছে? খারাপ বলেছে? সঠিক কথাই বলেছে। সঠিক কথাই বলেছে। করাপশন করেছে বিএনপির নেতারা, করাপশন করেছে জামায়াতের নেতারা, করাপশন করেছে ওদের যারা সহচর লেসপেন্সার পার্টি আছে তারা বিদেশে পাচার করেছে অর্থ। সেই কথাই তো বলেছে। তাতে কি সমস্যা হয়েছে? আপনি কেন বিদেশে চলে গিয়েছেন? আপনি কেন ফ্রান্সে স্টে করে আছেন? আপনি আসুন, বাংলাদেশে আসুন। আসছেন না কেন? ভয় লাগছে? কিসের ভয় আপনার? আপনি তো কোনো দোষ করেননি, তাহলে ফ্রান্সে পালিয়ে আছেন কেন? আপনার বয়কটে ভারতের কিছুই হবে না। কিন্তু ভারত সরকার যদি বাংলাদেশের প্রতি স্যাংশন লাগিয়ে দেয় না, তখন বুঝবে ঠেলা। যেমন স্যাংশন লাগিয়ে দিয়েছে পাকিস্তানের উপর, পাকিস্তান বুঝছে ওরকম। তখন দেখবে বাংলাদেশের মার্কেট কোথায় গিয়ে দাঁড়ায়। আমাদের অল্টারনেট কান্ট্রি আছে, অল্টারনেট মার্কেট আছে, আমরা সেখানে বিক্রি করতে পারবো। সেটা কেন ফাটবে এই এফএমসিজি বয়কটে? আসেন সেটা দেখি। এই এফএমসিজি সেক্টর ইকোনমির জন্য খুবই ক্রিটিক্যাল কয়টা কারণে। কি কি কারণ? 1 নাম্বার কারণ, এটার ভলিউম প্রচুর পরিমাণে এটা উৎপাদিত হয় এবং এইটা জনগণের কাছে, ভোক্তার কাছে যে পৌঁছায়, একেবারে মুদিখানার দোকানে পৌঁছায়, প্রত্যেকদিন লাগে। আর ক্রেতারা নিয়মিত কেনে। এটা ইকোনমিক অ্যাক্টিভিটি বেশি। মনে করেন আপনি কাপড় কিনেছেন কয়বার, হ্যাঁ, আর সাবান কিনেছেন কয়বার? কাপড় আপনি মাসে মাসে কেনেন না, কিন্তু সাবান আপনি সপ্তাহে সপ্তাহে কেনেন, পারলে দিনে দিনে কেনেন, তাই না? ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে কতবার আপনি এক্সচেঞ্জ করলেন, কত বড় এক্সচেঞ্জ করলেন সেটা না করলে। এখন বলেন বাংলাদেশের ইকোনমিক অ্যাক্টিভিটি কোনটা বেশি? কতগুলো গাড়ি আমদানি করলো নাকি কত টন সোয়াবিন আমদানি করলো? সোয়াবিন তেলে ইকোনমিক অ্যাক্টিভিটি বেশি, তাই না? 2 নাম্বার, কর্মসংস্থান। এই এফএমসিজি সেক্টর প্রচুর কর্মসংস্থান করে। শুধু ফ্যাক্টরিতে না, ডিস্ট্রিবিউশনে করে, রিটেলে করে, মার্কেটিং এ করে। এরা পৃথিবীর যে কোনো দেশে সবচেয়ে বড় চাকরিদাতা এবং এর ফলে এইটা ইকোনমিক গ্রোথে একটা বড় ভূমিকা রাখে। 3 নাম্বার, ভোক্তার যে খরচ বা ভোক্তার যে খরচা, যেটাকে বলা হয় কনজিউমার স্পেন্ডিং। যেহেতু এফএমসিজি প্রোডাক্ট গুলো খুব প্রয়োজনীয় পণ্য, প্রত্যেকদিন লাগে, এইটা কনজিউমার স্পেন্ডিং যেটা, তার একটা বিরাট অংশ। আপনি দেখেন এই জিনিসগুলা আপনি যা খরচা করেন মাসে, তার একটা বড় অংশ। এবং কনজিউমার স্পেন্ডিং হচ্ছে ইকোনমিক কি ড্রাইভার, ইকোনমিক গ্রোথের কি ড্রাইভার। আপনার কনজিউমার স্পেন্ডিং যত বেশি হবে, ইকোনমি তত ফেলে। তার মানে আপনার স্পেন্ডিং এর উপরে টিকে আছে ইন্ডিয়ার ইকোনমি। 4 নাম্বার, রেজিলিয়েন্স বলে যেটাকে, সেটা হইতেছে এই এফএমসিজি। ভারতের ইকোনমি টিকে আছে বাংলাদেশের উপর। বাংলাদেশের উপর ভারতের ইকোনমি টিকে আছে। ঠিকই বলেছেন। এখন বাংলাদেশের ইকোনমি কাদের উপর টিকে আছে সেটা যদি আমি বলি ভারতের জন্য টিকে আছে, সেটা কি ভুল হবে? যে $14 বিলিয়ন পণ্য ভারত থেকে আমদানি করে বাংলাদেশ, ওই 14 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে ভারতের সমপরিমাণ দ্রব্য মধ্যপ্রাচ্য বা ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশ কি আমদানি করতে পারবে? পারবে না। পারবে না। কেন পারবে না? লজিস্টিক খরচ কয়েকগুণ বেশি লাগবে। ভারত থেকে তো সময় বাঁচে, লজিস্টিক খরচ কম, এই জন্য অল্প পয়সায় বাংলাদেশের মানুষ দ্রব্যগুলো কিনতে পারে মার্কেট থেকে। কিন্তু যদি আমেরিকান কোনো দ্রব্য বাংলাদেশে বিক্রি হয়, প্রথমে কি হবে?
যে লজিস্টিক খরচ, তারপরে ইম্পোর্ট, সেগুলোর জন্য যা লাগে সে এক খরচ, আর যে নিয়ে আসবে সে তো কিছু রাখবে, সে তো আর কমে দেবে না। একবার একটু ভেবে দেখবেন যে ভারতের অর্থনীতি বাংলাদেশের উপর টিকে আছে, না ভারতের উপর বাংলাদেশের অর্থনীতি টিকে আছে, কোনটা? একবার একটু ভেবে দেখবেন তো। আমি বলছি ভারতের অর্থনীতি বাংলাদেশের উপর কখনোই টিকে নেই। বাংলাদেশ যে $12 বিলিয়ন আমাদেরকে দিয়ে থাকে, সেটা আমরা অন্য কোনো জায়গা থেকে অবশ্যই নিয়ে আসতে পারবো, আর আমরা এরকম করি না, একে বয়কট করো আর অন্য জায়গা থেকে নিয়ে আসো, এরকম বয়কট আমরা করি না। আমরা বয়কট করি আমাদের দেশে উৎপাদন হোক সেই দ্রব্য, তারপর আমরা ধীরে ধীরে সেটা আমরা আমদানি করব না, অটোমেটিক্যালি বয়কট হয়ে গেল, সেটা তাতে কি সমস্যা? কিন্তু বাংলাদেশের তো সেই ক্ষমতা নেই। বাইরে ভারতের অর্থনীতি বাংলাদেশের উপর টিকে নেই, এটা তোমাদের ভুল ধারণা। মূর্খের স্বর্গে বাস করছো, ওখান থেকে বেরিয়ে আসো। বাংলাদেশের অর্থনীতি টিকে আছে ভারতের জন্য, কথাটা মনে রাখবে।
গানটা আপনার জন্য ঠিক মানিয়েছে। তার কারণ আপনি তো দিশাহারা হয়ে গেছেন, আপনি হয়ে গেছেন দিশাহারা, আর তার সাথে বাংলাদেশের নিরীহ মানুষদের দিশাহারা করে দিচ্ছেন। এটাই সত্য। গানটা আপনি ঠিকই ধরেছেন, আপনার মাথাও গেছে, সাথে বাংলাদেশের নিরীহ দিন দরিদ্র মজদুর যারা আছে তাদের মাথা খেয়ে ফেলছেন। কারণ তারা প্রথমে লাফাবে, আর লাফাইলেই আপনার ফায়দা, আপনার লাভ। লাভটা হবে আপনার, আপনার উদ্দেশ্যে আপনি সফল হবেন, কিন্তু মারবে বাংলাদেশের নিরীহ মজদুর দিনমজুর যারা, তারাই। দেখেন, খোদা তাআলা যখন আমাদের দুনিয়াতে পাঠিয়েছিলেন তখন কেমনে পাঠিয়েছিলেন? একটা ছোট্ট শরীর দিছিলেন, সাথে আর একটা জিনিস দিছিলেন, নিষ্কলুষতা, নিষ্পাপ। আমরা পবিত্র হয়ে আসছিলাম দুনিয়া, তাই না? কিন্তু এই দুনিয়া করি আকাম, দুষ্টামি, শয়তানি, কই মিছা কথা, মানুষের দুঃখ দিই, যন্ত্রণা দিই, অন্যরে ঠকাই, চালাকি করাকে বুদ্ধিমত্তা মনে করি, অন্যরে বেকুব ভাবি, হিংসায় জ্বলে পুরা মরি। কই তুই এত খারাপ, তুই মুসলমান, তুই জঙ্গি, তুই এই দুনিয়ার বাস করার পারবো না, তাই না? তাই তো কয় মোদি, তাই না? তুই খোদা তালাক দেখবার পারবো না মসজিদে বসে। ওটা আমার মন্দির আছিল, ভাঙ মসজিদ আর বানা মন্দির। মাইরা কাইটা ধর্মের মহিমা প্রতিষ্ঠা করে। এটা ধর্ম নাকি পরিশুদ্ধ হওয়া? সব ধর্মে তাই বলা আছে, সত্য মিথ্যার তফাৎ জানা। হাসিনা যে একটা শয়তান, মিথ্যাবাদী, খুনি, লোভী, নির্মম, এটা জানাটা ধর্ম। আপনি যদি মুসলমান হন তাহলে জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে জেহাদি ধর্ম। আপনি হিন্দু হইলে আপনারা চিনতে হবে মোদি যে মসজিদ ভেঙ্গা মন্দির বানাইলো, এটা অধর্ম। এই অধর্মরে আপনাদের রুইখা দাঁড়াইতে হবে। আচ্ছা, আপনারা একটা কথা বলি, আপনাদের সবার জীবনে ঘটছে এই জিনিসটা, আমি শিওর। আপনি যখন একজন খুব অসহায়কে, ক্ষুধার্তকে, একজন পেরেশানিতে থাকা মানুষকে সাহায্য করেছেন, আপনার ভালো লাগছে না? আপনার এখনো যদি সেই ঘটনার কথা মনে হয়, আপনার ভালো লাগা আসে না? ওটাই আসলে আপনি সুন্দরকে সৃষ্টি করেন তখন যখন আপনি অন্যের জন্য করেন। ওই সময়ে আপনি পরিশুদ্ধ হয়ে ওঠেন। যে কলুষতা আপনাকে স্পর্শ করেছিল সেটা থেকে আপনি উপরে উঠে আসেন। আপনার সারা জীবন ধরে যে জার্নি, মৃত্যু পর্যন্ত, তা আপনার এইভাবে পরিশুদ্ধ কইরা যাওয়ার জার্নি। কারণ আপনি যখন প্রত্যাবর্তন করবেন তার কাছে, সৃষ্টিকর্তার কাছে, কইবেন, হে খোদা তাআলা, যে নিষ্পাপ অন্তর তুমি দিছিলা, আমি তোমার সৃষ্টিরে ভালোবাসা জুলুমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়াইয়া অন্তরকে পরিচ্ছন্ন রাখছি। সৃষ্টির প্রতি ভালোবাসা, সুন্দরকে সৃষ্টি করা, যেন অন্তর পবিত্র থাকে, এটাই মানুষের জীবন। সব ধর্মই একই কথা বলে। আমি আবার ওই গানে ফিরে যাই, ওইখানে একই কথা আছে, কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। ভালোবেসে আলো জ্বালানোটাই দিশা খুঁজে পাওয়া। তাই 14 ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস একই সাথে ভালোবাসা দিবস হয়ে ওঠে। আমাদের এই প্রজন্মই ভালোবাসা দিবস শুরু করছিল। আমাদের প্রজন্ম প্রেমিক ছিল, অস্বীকার করার উপায় নাই। এক দারুণ রোমান্টিক প্রেমিক আর বিপ্লবী প্রজন্ম ছিল তারা। এই প্রজন্ম কেমন রোমান্টিক ছিল সেটা বুঝতে হইলে আপনি সোলসের গান শুনবেন। বিপ্লবীকে আগে প্রেমিক হইতে হয়, রোমান্টিক হইতে হয়, স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন না দেখলে বিপ্লবী হওয়া যায় না। আপনাকে স্বপ্ন দেখতে হবে হাসিনার ফ্যাসিবাদ নাই, পরাজিত হয়ে গেছে। এই স্বপ্নটা আপনার সবার মধ্যে ঢুকাই দিতে হবে। এটাই বিপ্লব, এটাই বিপ্লবীর কাজ। তারপরে নিজের বিলাই দিতে হবে, এটা যাই নাই যে সে পরাজিত হইতে পারে, এটা যাই নাই সে যেই দুনিয়ার স্বপ্ন দেখেছে সে দুনিয়ায় সে জীবন কাটাতে নাও পারে। ইউজুয়ালি রেভলিউশনারিজ ডু নট লিভ ইন দ্য সোসাইটিজ দে ড্রিম অফ। বিপ্লবীরা যে সমাজের স্বপ্ন দেখে সেই সমাজে তারা বাস করতে পারে না অনেক সময়। আমি যে সমাজের কথা বলি, যে সমৃদ্ধ বাংলাদেশের কথা বলি, যে বিজয়ী বাংলাদেশের কথা বলি, যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের কথা বলি, যে আবার স্বাধীন হওয়া বাংলাদেশের কথা বলি, সেই বাংলাদেশ দেখা যাওয়ার সম্ভাবনা আমার কম, কিন্তু আমি নিশ্চিত সেই বাংলাদেশ আজকের তরুণরা নির্মাণ করতে পারবে। আমি থাকি বা না থাকি, ভালোবাসা কিভাবে আলো জ্বালাইতে হয় সেটা তো আপনাদের দেখাই দিতেছি প্রত্যেক দিন, তাই না? বিপ্লব প্রথমে আসে হৃদয়ে, অন্তরে, তারপরে মগজে, রাস্তায় তার শেষ প্রকাশ হয়। আর বিপ্লবীরা আসে গ্রাম থেকে, মফস্বল থেকে। বাংলাদেশের ইতিহাস দেখবেন, গ্রাম আর মফস্বল থেকে আসারাই দেশ পাল্টাই দিছে। আবু জাফর ওবায়দুল্লাহর একটা কবিতা ছিল, বৃষ্টি এবং সাহসী পুরুষের জন্য প্রার্থনা। তো এখানে তিনি বলছিলেন সেই পূর্বপুরুষের কথা, যার শরীরে পলি মাটির সৌরভ ছিল, মাটির গন্ধ, আর পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তার মানে
আপনাকে মাটির কাছাকাছি থাকতে হবে, মানুষের কাছাকাছি থাকতে হবে, আর আপনার হৃদয়ে বেদনা থাকতে হবে, আপনার শরীরে সেই বেদনার চিহ্ন থাকতে হবে, ক্ষত থাকতে হবে, তাইলে না আপনি বিপ্লব করবেন। বাংলাদেশ আবার জায়গা উঠছে। ভারতীয় পণ্য বর্জন বর্জন, বয়কট বয়কট, ভারতীয় পণ্য বর্জন বর্জন, দিল্লির পণ্য বর্জন বর্জন, বয়কট বয়কট, দিল্লির পণ্য। সারা দুনিয়া এক অভূতপূর্ব জাগরণ তৈরি হয়েছে। আমাদের বয়কট শুধু ইন্ডিয়ারে পিছু হটতে বাধ্য করবে তাই না, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের একটা শক্ত ভিত্তি তৈরি করবে। কিভাবে করবে সেটাও আমি বলবো পরের পর্বে, কারণ কাজটা বাংলাদেশের তরুণদের করতে হবে। আপনারা জানেন কিভাবে আমার পিছনে কারো লাগছে। যদি কোনো কারণে আমার চরম কোনো ক্ষতি হয়, আপনারা থাইমা যাবেন না। আপনারা ভালোবাসা যে আলো জ্বালাইছিলেন, সেই আলোকে নিভা যাইতে দিবেন না। বিজয় আপনাদের পায়ের কাছে এসে পড়বেই। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম পিনাকি ভট্টাচার্যের তো কোনো ক্ষতি হবে না, পিনাকি ভট্টাচার্যের কোনো কিছু যায় আসে না। বাংলাদেশের যা কিছু হোক না কেন, বাংলাদেশের এই বয়কট ইন্ডিয়া নিয়ে যদি কোনো কিছু হয়ে যায়, তাতে পিনাকির কি যায় আসে? কি যায় আসে? সে তো আছে ফ্রান্সে, সে তো খাবে বিরিয়ানি ফ্রান্সে বসে বসে। কিন্তু বাংলাদেশের যে মজদুর মেহনতি মানুষ, যারা দিন আনে দিন খায়, যারা মিডল ক্লাস ফ্যামিলি, তাদের কি হবে? যে বাংলাদেশের যে জামায়াত বিএনপি সাপোর্টার, আওয়ামী লীগের ধর বিরোধী, তারা রাস্তায় নেমেছে, আন্দোলন করছে, এতে কিচ্ছুই হবে না। না শেখ হাসিনার সরকার যাবে, না ভারতের কোনো ক্ষতি হবে। তবে একটা কথা কি জানেন তো বন্ধুরা, আমি বাংলাদেশের সবার উদ্দেশ্যে বলছি না, কিন্তু যারা বাংলাদেশের মানুষ, যারা ভারত বিদ্বেষী, তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের টাইট করতে 1 মিনিট সময় লাগবে না। 1 মিনিট কেন লাগবে না আমি বলছি, ভারত আর সে ভারত নেই। ভারত ঘরের ভিতর ঢুকে মারে, ঘরের ভিতর ঢুকে মারে। শুধু তোমরা বেঁচে যাচ্ছ শেখ হাসিনার জন্য, তোমাদের প্রধানমন্ত্রীর জন্য, আওয়ামী লীগ সরকারের জন্য। বিএনপি যদি সরকার হতো না, এতক্ষণ তোমাদের কি হাল হতো সেটা তোমরা নিজেরাও জানতে পারতে না। ভারত তার শত্রুকে তার মাটিতেই মারে। আমরা বাংলাদেশকে শত্রু মনে করি না, কিন্তু বাংলাদেশ যদি আমাদের জোর করে শত্রু তৈরি করতে চায়, তাহলে তার ফল যে কতটা খারাপ হতে পারে সেটা বাংলাদেশের এই দাড়িওয়ালা মোল্লা যারা রাস্তায় নেমে মানে লুঙ্গি খুলে মাথায় বেঁধে চিল্লাচ্ছে না, এরা এখন বুঝতে পারছে না, কিন্তু বুঝবে, পরে বুঝবে। অ্যাগ্রেসিভ কোনো ভাষা আমি প্রয়োগ করতে চাই না। বাংলাদেশে যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টসের যে আন্দোলন চলছে, সেই বিষয় নিয়ে এখনো ভারত সরকারের তরফ থেকে কোনো স্টেটমেন্ট আসেনি। না শেখ হাসিনার উপর কোনো চাপ সৃষ্টি করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, কিন্তু ভারত সরকার দেখছে জল কত দূর গড়ায়, তারপর স্টেপ নেবে ভারত সরকার যদি মনে করে নেওয়ার। কিন্তু এখন কিছু বলছে না। বন্ধুরা, আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।